নমস্কার, আপনাদের সকলকে স্বাগত মুখোমুখি অনুষ্ঠানে। এই মুহূর্তে রাজ্য রাজনীতি তথা দেশের রাজনীতি একটি বিষয়ের দিকেই নজর রেখেছে, সেটি হলো লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনে দেশের 543টি আসনের মধ্যে 42টি আসন পশ্চিমবঙ্গে। সেই 42টি আসনের ভাগ্য ঠিক কী হবে? গতবারের মতোই কি ফলাফল হবে, নাকি এবার ফলাফলটা একটু অন্যরকম হবে? কারণ যে সমস্ত আগাম সমীক্ষাগুলির ফলাফল আমাদের হাতে এসেছে তাতে ভারতীয় জনতা পার্টি বেশ কিছুটা ভালো ফল করতে চলেছে, এরকমই আভাস কিংবা ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেই ভালো ফলটা তাদের হাতে আসনের আকারে, আসনের সংখ্যা আরও বেশি করে তাদের ঝুলিতে এসে পড়ে কিনা, সেই বিষয়টা যেমন এই মুহূর্তে জল্পনা, ঠিক সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে চলছে। সেই বিষয়টি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গে বিভিন্ন নেতা মন্ত্রীদের তাদের বাড়িতে সিবিআই হানা, তাদের বাড়িতে ইডি হানা, এবং গতকালই এক মন্ত্রীর বাড়ির থেকে লক্ষাধিক টাকা পাওয়া গিয়েছে। বিভিন্ন বিষয়ের দুর্নীতি, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে সন্দেশখালির মতন একটি বড় ইস্যু, যে ইস্যুগুলি ভোটে বেশ কিছুটা প্রভাব ফেলতে পারে, এরকমটাই মনে করছেন ভোট কুশলীরা। ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, ঠিক কতটা এই মুহূর্তের রাজ্য রাজনীতির সরগরম ভোট নিয়ে, সেটা নিয়ে কথা বলতে আমরা এমন একজনের কাছে এসে উপস্থিত হয়েছি যিনি ভারতীয় জনতা পার্টির অর্থাৎ দেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের একসময়ের জাতীয় সম্পাদক পদ সামলেছেন, এত বড় একটা গুরু দায়িত্ব সামলেছেন, এবং রাজ্যের 2009 থেকে 2015 সাল পর্যন্ত তিনি রাজ্য সভাপতির পদও অলঙ্কৃত করেছেন ভারতীয় জনতা পার্টির। রাহুল সিনহা আমাদের সঙ্গে। স্বাগত রাহুল দা আপনাকে। আমি একদম শুরুই করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে এই মুহূর্তের হাওয়া ঠিক কীরকম বুঝছেন? কারণ মোদিজি একটা টার্গেট দিয়েছেন আবকিবার 400 পার, আর অন্যদিকে জেপি নাড্ডা জি তিনি এসে বলেছেন তিনি 35 আসনের একটা টার্গেট দিয়েছেন। এবার সেই টার্গেটটা ফুলফিল করা কি সম্ভব হবে? আমি বলছি না 42 কিন্তু কতটা? যত দিন যাচ্ছে তত দিন আপনি দেখবেন বিজেপি একটা ভালো পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে। তৃণমূলের ধ্বংস ক্রমাগত শুরু হয়েছে। সার্বিক দিক দিয়ে তৃণমূল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে, নাজেহাল অবস্থা। এক তো দুর্নীতি, তার ওপরে গদির উপর বিস্ফোরা হয়ে দাঁড়ালো সন্দেশখালি, সন্দেশখালির ওপর আবার এসে দাঁড়ালো গার্ডেন রিচ। অর্থাৎ আপনি দেখুন একটার পর একটা ধ্বংসের ইস্যু চোখের সামনে চলে আসছে, এবং এই ইস্যুগুলো সামনে চলে এসে তৃণমূলের আসল যে রূপটা সেটা মানুষের সামনে একদম উদ্ভাসিত করে দিচ্ছে। এই যে ধরুন 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার কেন আটকে রেখেছে, এই নিয়ে দিল্লি পর্যন্ত দরবার করলো তৃণমূলের নেতারা, এখানে সেখানে কত প্রচার করছে। কিন্তু যারা 100 দিনের টাকা পাচ্ছে না তারা কিন্তু কেউ বিজেপির ওপর খড়গহস্ত হচ্ছে না। তারা তৃণমূলের এই যে প্রচার তাতে বিভ্রান্ত হচ্ছে না, তার কারণ তারা জানে যে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলেই আজকে আমরা টাকা পাচ্ছি না। কারণ চোরের হাতে আর টাকা ভাগ করতে দেওয়া যায় না, কি লাভ হবে? কারণ চোরকে যদি আবার টাকা দেয় আবার খেয়ে নেবে, মানুষ তো পাবে না। সেই কারণে আজকে মানুষ দেখুন যে 100 দিনের টাকা তারা পাচ্ছে না, আবাস যোজনা পাচ্ছে না, তাতে মানুষ খুব ক্ষুব্ধ হয়ে যাওয়ার কথা, ক্ষিপ্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু তা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ মানুষ এটা বুঝতে পেরেছে কি চেয়েছিল বিজেপি সরকার। সোজা বলছে ভাই হিসাব দাও, টাকা নিয়ে যাও। তো হিসাবটা দিতে পারবে না কেন? এই টাকাটা যেটা আছে 100 দিনের বা আবাস যোজনা বা কেন্দ্রীয় যোজনার টাকা, সেই টাকা তো বিজেপি সরকারের টাকা নয়, এনডিএ সরকারের টাকা নয়, সেই টাকা জনগণের টাকা। অতএব জনগণের টাকা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব মোদিজি নিয়েছে।
জেনে শুনে কুপাত্রে দান করে দিতে পারেন, জেনে শুনে চোরকে চুরি করবার সুযোগ করে দিতে পারেন। তার কারণ তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে। আগে যেটা একটা মানুষের মধ্যে ছিল যে মমতা ব্যানার্জি সততার প্রতীক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সারদা থেকে শুরু হয়েছে, তখন মানুষের মধ্যে একটু কপালে ভাঁজ পড়েছে চিন্তা, সত্যি কি তাই? আর তারপর যখন দেখছে ওর পরিবারের কল্যাণ, ভাইপোদের কল্যাণ, কোটি কোটি টাকা দুর্নীতি, আর সে দুর্নীতির লভ্যাংশ শুধু গিয়েছে ওরই পরিবারে, এই জিনিসগুলো যখন মানুষের সামনে চলে এসছে, তখন মানুষ বুঝতে পেরেছে যে এ সততার মুখোশ পরে এক চরম অসৎ মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের গদিতে বসে আছে। এই কারণের জন্য মানুষ ধীরে ধীরে তৃণমূল থেকে মুখ ফেরাতে শুরু করেছে। যারা গুরু পদ বিক্রি করে, গুরু মশাইকে বিক্রি করে দিচ্ছে, পয়সার বিনিময়ে যোগ্য, পাশ করা, উপযুক্ত ব্যক্তি চাকরি পাচ্ছে না, মাস্টারি পাচ্ছে না, পেল কে? কারো বাড়ির চাকর, কোনো একটা অশিক্ষিত, সে পয়সার বিনিময়ে মাস্টার হয়ে বসছে। কি হবে বাংলা? একই তো বাংলাতে শিক্ষা কেউ নিতে চায় না, সবাই বাংলা থেকে অন্য রাজ্যে চলে যায়। যখনই দেখা যায় যে একটু সুযোগ পাচ্ছে, যে পরিবার একটু সচ্ছল আছে, তাদের বাড়ির ছেলে কোনো মূল্যে বাংলায় পড়তে রাজি নয়, উচ্চশিক্ষার জন্য সবাই ছুটছে ভিন রাজ্যে। কেন হবে এই জিনিসটা? একদিন বাংলায় সবাই আসতো শিক্ষা নিতে, আমরা সারা জগৎকে শিক্ষা দিয়েছি, সংস্কৃতি দিয়েছি, আমরা জীবনের প্রেরণা দিয়েছি। এক এক মহাপুরুষ এখানে জন্মগ্রহণ করেছে, যাদের বিশ্ববরেণ্য, যাদেরকে বিশ্বের লোকেরা শ্রদ্ধা করে। আর সেই বাংলার আজকে কি অবস্থা? কিন্তু রাহুল, তৃণমূল কংগ্রেস তো বলছে যে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে, এত হয়েছে, সেটা এই আমলেই হয়েছে, বাম আমলে হয়নি, এই আমলে হয়েছে। কিচ্ছু হয়নি, শুধুমাত্র নীল সাদা রং হয়েছে। আর সেই নীল সাদা রঙের বরাত ওই মমতা পরিবারেই গিয়েছে, ওরই ভাই পেয়েছে। সেই কারণের জন্য আপনি দেখবেন সারা পশ্চিমবাংলায় যত দুর্নীতি হয়েছে, একটা দুর্নীতির ক্ষেত্রে আপনি খুঁজে বের করতে পারবেন না যেখানে কালীঘাটের কানেকশন নেই। গোটা কালীঘাটটাই কিনে ফেলেছে। আমি তো পরিষ্কার বলি, আর কালীঘাটের নাম রাখার দরকারই নেই, ব্যানার্জি পাড়া নাম রাখা দরকার। কারণ কালীঘাটে আর মানুষ কোথায়? বসতি তো নেই, সবই তো ওরা। তো এই চরম দুর্নীতির মূলচ্ছেদ মানুষ চায়। বেশ, আমি এই জায়গা থেকে একটুখানি একটা বিষয়ে একটুখানি অবতারণা করতে চাইব। সেটা হচ্ছে যে এই নিয়োগ দুর্নীতি মামলা আমরা দেখেছি যে বামপন্থী, যে বাম যারা আইনজীবী, তারা প্রায় বিনা পয়সায় লড়েছেন এবং সেই লড়াইটা তারা জারি রেখেছেন এখনো পর্যন্ত। কিন্তু যে বিচারপতি, যিনি একদম সামনে দাঁড়িয়ে একের পর এক যুগান্তকারী রায় দিয়েছেন, তিনি বিচারপতির আসন থেকে নেমে এসে এখন জনগণের মধ্যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই যে আশাটা, এটা কি একটা বড় সড়ো ধাক্কা একদিকে যেমন রাজ্যের শাসক দলের দিকে, ঠিক তেমনিভাবে কি একটা বড় সড়ো অ্যাডভান্টেজ ভারতীয় জনতা পার্টির জন্য? দেখুন, আমি অ্যাডভান্টেজ হিসেবে এটা চিন্তা করি না। আমি চিন্তা করি, কারণ বহু মানুষ কিন্তু আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ন্যায়পরায়ণ এবং বিচারকের মতো ওই রকম ন্যায়দণ্ডধারী ব্যক্তিরা যত রাজনীতিতে আসবে, তত রাজনীতির শুদ্ধিকরণ হবে। অতএব নিয়োগ দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতির বিরুদ্ধে যে বিচারপতি একদম ন্যায়ের দাঁড়িপাল্লা নিয়ে বসে বিচার করেছে, এবং আজকে যে এই টাকার পাহাড় থেকে শুরু করে যা কিছু আমরা দুর্নীতি দেখতে পাচ্ছি, এই ন্যায়মূর্তিরই ন্যায় বিচারের কারণে এটা হয়েছে। অতএব আমি মনে করি যে তার তো রিটায়ারমেন্ট হয়েই আসছিল, একটা সামান্য সময় পরে রিটায়ারমেন্ট তার ছিল।
অতএব তার বিচার ব্যবস্থায় কাজ শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। রাজনীতি শুদ্ধিকরণের জন্য, রাজনীতিতে আরো ভালো ব্যক্তিদের আগমনের জন্য তার রাজনীতিতে আসা প্রয়োজন ছিল। এবার আসবে কোথায়? আজকের দিনে বিজেপি ছাড়া আর কোনো পার্টি নেই। তার কারণ, যে পার্টির নেতা বলেন আমি খাবো না, কাউকে খেতেও দেবো না। মোদিজি দুর্নীতি বন্ধ করে দিয়েছেন মোদিজি। আজকে দেখুন 10 বছর অতিক্রান্ত হয়ে গেল সরকার, বিরোধীরা উল্টো পাল্টা চিৎকার করছে, উল্টো পাল্টা বিষয় তুলছে, কিন্তু অতীতের যতগুলো সরকার ছিল একবার তাকিয়ে দেখুন যে প্রত্যেকটা সরকারের বিরুদ্ধে শুধু দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। মনমোহন সিং লোকে বলতো সৎ, সত্যিই সৎ, কিন্তু তার সরকারের দুর্নীতির যদি রেকর্ড দেখা যায় তাহলে দেশের মধ্যে 1 নম্বর হবে। তো একের পর এক দুর্নীতি। একমাত্র বিজেপি সরকার যাতে দুর্নীতির কোনো লেশ মাত্র নেই। বিজেপি সরকার কেন বললাম বিজেপি বা এনডিএ সরকার? তার কারণ দুবার এনডিএ সরকার এসেছে। একটা মোদিজির নেতৃত্বে সরকার এখনো চলছে, একটা অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 25 দলের সরকার চলেছে। 25টা দলকে নিয়ে সরকার চালিয়ে যে একটা সৎ সরকার চালানো যায়, প্রগতিবাদী সরকার চালানো যায়, তা অটলজি দেখিয়ে দিয়েছে, তা মোদিজি দেখাচ্ছে। এবারে তো দলের সংখ্যা আরো বেশি, অনেক বেশি। তো অতএব সেই কারণে আমি মনে করি যে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপটে অভিজিৎ গাঙ্গুলির মতো লোকের যেখানে আসা উচিত ছিল তিনি সেটাই চয়েস করেছেন। বিচক্ষণ ব্যক্তি, সঠিক জায়গাতেই তিনি এসছেন এবং সমাজ এর দ্বারা লাভবান হবে বলে আমি মনে করি। আমি জিজ্ঞেস করবো না যে তমলুকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াচ্ছেন কিনা, সেটা তো পরবর্তীতেই আমরা জানতে পারবো। কিন্তু আমার এক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দুর্নীতির বিষয়ে নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন পরিষ্কার, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলেছিলেন যে দেশের চৌকিদার তিনি। সেই জায়গা থেকে বিরোধীদের হাতে একটা বড় তাস কি চলে এলো ইলেকটোরাল বন্ডের এই পুরো তালিকাটা হাতে আসা? না না না, ইলেকট্রাল বন্ডে দেখুন এটা দৃষ্টিভঙ্গির তফাৎ। অতএব আমি মনে করি এতে কোনো কিছু নেই। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জবাব দিতে পারছে না, এত টাকা তৃণমূল কংগ্রেস পেল কোথা থেকে? তৃণমূল কংগ্রেস তো সেই কারণের জন্য আজকে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। তো বিষয় হচ্ছে যে বিজেপি যেটাই করেছে শুরুর থেকে আর্থিক লেনদেন যা কিছু আছে সেটা কিন্তু স্পষ্টভাবে করেছে, আর তাদের ট্রান্সপারেন্সি আছে, স্বচ্ছ। কিন্তু এরা অস্বচ্ছভাবে সমস্তটা করেছে, যেন তেন প্রকারে করেছে, নানা রকম দুর্নীতির আশ্রয় নিয়ে করেছে। বিজেপি দুর্নীতির আশ্রয় নিয়ে কখনোই কাজ করেনি, কখনোই করবে না। আর সময়ে সময়ে রিটার্ন জমা দেওয়া ভারতীয় জনতা পার্টি সেই যে রীতি পার্টির জন্মকালীন থেকে আছে, আজও সেই ধারা কিন্তু সমানভাবে চলছে। বলা হচ্ছে এরকমটাই ইলেকট্রাল বন্ডের যে তালিকা প্রকাশিত হয়েছে, একদম ডিটেইলড তালিকা বৃহস্পতিবারই পাওয়া গিয়েছে, এবং সেখানে এরকমটা বলা হচ্ছে যে ফার্মা কোম্পানিগুলো তারা ইলেকট্রাল বন্ড কিনেছে এবং প্রচুর টাকা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে বলেই ওষুধের দাম ভারতে দ্বিগুণ বাড়ানো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ। দেখুন এগুলো বাজে কথা। আর ইলেকট্রাল বন্ড যে আজকে প্রকাশ্যে এসছে সেটা সুপ্রিম কোর্টের কারণে এসছে। অতএব যদি কোনো বিচ্যুতি থাকবে আর যার নির্দেশে এটা বেরিয়েছে তারা নিশ্চয়ই দেখবে। অতএব এখনো পর্যন্ত আদালত এই নিয়ে একটি শব্দও করেনি। যদি স্বচ্ছ না হতো তো আদালত তো নিশ্চয়ই নিয়ে কিছু মন্তব্য করতেন। অতএব আদালতের কোনো মন্তব্য নেই। যে আদালতের নির্দেশে লিস্টটা মানুষের সামনে এসছে সেক্ষেত্রে কিন্তু আদালত কোনো রকম বিরূপ মন্তব্য করেননি। অতএব সেই নিয়ে অহেতুক জলঘোলা করে শুধু শুধু সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। বেশ, আমি একটুখানি প্রসঙ্গান্তরে আসি, কিন্তু সেটার সঙ্গেও নির্বাচন এবং নির্বাচনী যে আবহ সেটা খুব বিশেষভাবে জড়িত। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি,
এবং সেই সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির ঠিক আগের একটি বিষয়কেও মানে একটি ঘটনাকেও টেনে আনা হচ্ছে, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার হেমন্ত সোরেন। এই পরপর দুটি ঘটনাকে একসাথে এনে বিরোধীরা এই মুহূর্তে সরব গোটা ভারত জুড়ে। কি বলবেন? সব শেয়ালের একরা, সেই জিনিস তো স্বাভাবিক হবে। এই যে একটা আইএনডিএ জোট কেন তৈরি হয়েছিল কেন বলছি, এখন আর কোনো অস্তিত্ব নেই, না সাইনবোর্ডটা আছে। খুব আশার আলো নিয়ে জোটটা তৈরি হয়েছিল। কংগ্রেস কিন্তু এখনো দাবি করছে আছে জোট। কিসের জন্য তৈরি হয়েছিল এই কারণে যে দুর্নীতি থেকে বাঁচার জন্য। কি বলেছিল ওরা? যে সিবিআই ইডি লাগিয়ে, এজেন্সিদের কাজে লাগিয়ে এরা এই করছে সেই করছে, এটাই যে একমাত্রই ছিল। যদি বলা হতো যে তোদের চুরি করার অধিকার দেওয়া হলো, ও জোট আর হতো না। তো ঘটনাটা হচ্ছে যে যারা একটা প্ল্যাটফর্ম তৈরি করলো শুধুমাত্র দুর্নীতিগ্রস্তদের প্ল্যাটফর্ম, তো সেখানে তো সব একসাথে চিৎকার করবেই, সব চোরের একরা হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, এর বাইরে কোনো কিছু যাওয়ার নেই। তার কারণ একজন ধরা পড়লে আরেকজন ভাবছে এরপরে হয়তো আমার নাম্বার, তো যে ভাবছে এরপরে আমার নাম্বার সে তো চিৎকার করবে। কংগ্রেস আজকে দুর্নীতির একদম গান পয়েন্টে রয়েছে, তো মা ছেলে তো চিৎকার করবেই। মমতা ব্যানার্জি ভাইপো আগে ঢুকবে না ও আগে ঢুকবে, এই নিয়ে মানুষ নানা রকম কল্পনা করে, তাই সেই মমতা ব্যানার্জি তো চিৎকার করবে। প্রথম কথা, কেন বিরোধী দলের যারা আছেন তারা ওদের প্রিয় অরবিন্দ কেজরিওয়ালকে কেন বলছে না যে 8 বার আপনি কেন অবজ্ঞা করলেন ইডির ডাক? 8 বার অবজ্ঞা করার পরিণাম এটা। আগে যদি হাজিরা দিত এখন গ্রেপ্তার নাও হতে পারত। তা গ্রেপ্তারকে কেউ যদি আমন্ত্রণ করে, আর কেউ যদি আবগারির কোটি কোটি টাকা নয় ছয় করে, তো স্বাভাবিকভাবে তার উপরে ব্যবস্থা হবে। ওর যে গুরু আন্না হাজারে, সে কি বলছে? পাপের শাস্তি। অথবা আন্না হাজারের মতো সৎ লোক, সেই সৎ ব্যক্তিকে, ওর গুরুকে অরবিন্দ কেজরিওয়াল ব্ল্যাকমেল করেছে। গুরুকে চিট যে করতে পারে, সে সমাজের মানুষকে তো চিট করবেই। কদিন আর মুখোশ পরে মানুষ ঠকাবে? আস্তে আস্তে মুখোশের আড়ালে আসল চরিত্রটা বেরিয়ে আসছে। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কিন্তু রাহুলদা বলেছিলেন তার জন্যই ওনার যে রাজনৈতিক দল, তার সিম্বলটা হচ্ছে ঝাড়ু, যে উনি ঝেঁটিয়ে সাফ করে দেবেন সমস্ত দুর্নীতিকে। এখন সেই দুর্নীতির ইস্যুতেই তাকে ইডির হেফাজতে থাকতে হচ্ছে 7টা দিন। না না, দেখুন ঘটনা হচ্ছে ওই ঝাড়ুটা তো হচ্ছে লোক দেখানো। ওই ঝাড়ুটা হচ্ছে আপনার যে মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য। ওরা আন্দোলনটাই তো শুরু করেছিল এটা, যে সমস্ত দুর্নীতিতে ভরে গেছে। একদম ঠিক। লোকপাল করে শুরু করলো আন্দোলন। ঠিক। তো আন্না হাজারের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন তো সততার আন্দোলন ছিল, আর এ তার কাণ্ডারি ছিল কংগ্রেস সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, কংগ্রেস সরকারের বিরুদ্ধে। আর যেই মাত্র বুঝতে পারলো আর আন্না হাজারেকে দরকার নেই, আন্না হাজারেকে সাইড করে দিল। অথবা আন্না হাজারে কিন্তু পদ চায়নি, মন্ত্রিত্ব চাইলে, পদ চাইলে অনেক আগে তিনি পেতে পারতেন, সেটা বলেওছেন কালকে। অতএব সেই কারণের জন্য আমি মনে করি যে পুরোপুরি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, কারণ আন্না হাজারে থাকলে ওর দুর্নীতিতে প্রতি পদে পদে বাধা দেবে, সেই কারণে আন্না হাজারের থেকেই কানেকশন কেটে ওকে বিদায় করে দাও, ঘর থেকে বের করে দাও। তাহলে এই যে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে যে দূরত্বটা, এই ঘটনার ফলে কি তারা আরো কাছাকাছি চলে আসবে? না না না, কাছাকাছি তো ছিলই। আইএনডিএতে বসে মিটিং করছিলেন বারবার, একে অপরের জন্য কথা বলছিলেন বারবার। কংগ্রেস ঘোষণা করে দিলেন তারা কোনো প্রার্থী দেবেন না দিল্লিতে,
তো এগুলো তো সব প্রেমের লক্ষণ। দুর্নীতি দুর্নীতি ভাই ভাই তার লক্ষণ। অতএব সেই কারণে কোনো ঘটনাই কাছে কিছু আসেনি। আবার কেজরিওয়াল এটাও করতে পারে, এই যে বারবার 8বার যে সে ডাক এড়িয়ে গেল, সমন নেওয়ার পরেও তিনি গেলেন না, এমন হতে পারে যে বুঝতে পেরেছে যে এই নির্বাচনে মোদিজির হাওয়া এত প্রবল, এই হাওয়াকে কোনোভাবেই ঝাড়ু দিয়ে আটকানো যাবে না। সেই কারণের জন্য দিল্লিতে যে বিনাশ হতে চলেছে তাকে রোকবার জন্য ভেবেছে যদি অ্যারেস্ট করে নেয় তাহলে সহানুভূতির হাওয়ায় যদি কিছুটা রাস্তা তৈরি হয়, এও হতে পারে। নইলে নির্বত্ত উনি নন, 8বার বারবার পেছালেন কেন? কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলি, ইস্যু সেই ইস্যু কাজ করে যে অ্যারেস্টটা হলো কিসের ইস্যুতে? চুরির ইস্যুতে তো মানুষ সঙ্গ দেয় না, কোনো ন্যায়ের ইস্যুতে তখন মানুষ কিন্তু তার পাশে দাঁড়ায়, তার একটা আলাদা রকম একটা ওয়েভ ওঠে, যে ওয়েভে যারা অ্যারেস্টের সাথে যুক্ত, যারা অ্যারেস্ট করায় তাদের উপর আঘাত আসতে পারে। কিন্তু এক্ষেত্রে তো চোর, লোকে বলছে চোর ধরো জেল ভরো। তো এই রাজ্যেও একই স্লোগান, দিল্লিতেও একই স্লোগান। এই রাজ্যে পরপর 3টে ঘটনা। একটা হচ্ছে চন্দ্রনাথ সিনহা, রাজ্যের মন্ত্রী, তাঁর বাড়িতে ইডি হানা। 2 হচ্ছে স্বরূপ, অর্থাৎ অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তাঁর বাড়িতে আয়কর হানা। এবং রিসেন্টলি যেটা ঘটলো সেটা হচ্ছে মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই হানা। লোকপাল সিবিআই প্রোব যিনি করেছেন আর কি, সিবিআই তদন্ত। এবার এই 3টে ঘটনাকে পাশাপাশি এনে ইডি, সিবিআই এবং আয়কর যে দাবিটা রাজ্যের তরফ থেকে বহুবার, মানে রাজ্যের তরফ থেকে বলবো না, রাজ্যের যারা শাসক দল তাদের তরফ থেকে বারংবার বলা হয়েছে, এবার আবার নতুন করে সেই হাওয়াটাই উঠেছে যে অরবিন্দ কেজরিওয়ালের পর এবার এই রাজ্যকে টার্গেট করা হয়েছে এবং পরপর এজেন্সিগুলোকে দিয়ে দুর্বল করার চেষ্টা চলছে। হাওয়া তুলে তো লাভ নেই। তদন্তটা যদি এখন শুরু হতো আর ঘটনাটা যদি এখনকার হতো তাহলে একটা বোঝা যায় যে ঠিক ইলেকশনের মুখে। এ তো ঘটনা প্রবাহ, কবে থেকে শুরু হয়েছে সেই তদন্ত এখনো চলছে, তারই প্রভাব এগুলো। আমি শুধু মহুয়া মৈত্রকে বাদ রাখছি, বাকি যে 2টো ক্ষেত্রে তো তদন্ত আগে থেকে চলে আসছে, আর প্রত্যেকটা তদন্ত আদালতের নির্দেশে হচ্ছে, এটা আপনি মাথায় রাখবেন। এদিকে ওরা চিৎকার করছে, সিবিআই ওই করছে, ইডি ওই করছে, আর এদিকে আদালতে সিবিআই ইডিকে বিচারপতিরা চরম ভৎসিত করছে, কেন তাড়াতাড়ি চোর ধরতে পারছো না, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গটাতে তাতে পরিষ্কার তো বোঝা যাচ্ছে আদালতের নির্দেশে ওরা করছে। যদি তৃণমূলের কিছু বক্তব্য থাকে আদালতে গিয়ে বলুন। আর মহুয়া মৈত্র আমি আলাদা বললাম এই কারণে, এগুলো হচ্ছে রাজ্যের মধ্যে চুরি, আর মহুয়া মৈত্র হচ্ছে আন্তর্জাতিক চোর, যে দেশের সংবিধানের গোপন তথ্য বিদেশে পাচার করে পয়সা রোজগার করে। তাকে যখন অপসারিত করা হলো তখন কিন্তু সুপ্রিম কোর্টেও গিয়েছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত শোনেনি ওর বক্তব্য। তার মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সাংসদ পদ থেকে ইলেকশন কদিন বাকি, তাকে সরিয়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্ট কেন তার জন্য কোনো মন্তব্য করলেন না? কারণ সুপ্রিম কোর্ট বুঝে গেছে, স্তম্ভিত, যে রাষ্ট্রীয় কলঙ্ক, আন্তর্জাতিক অপরাধ, সেই কারণে একবারও একটি শব্দ করেনি সুপ্রিম কোর্ট। আর আজকে লোকপালের নেতৃত্বে, লোকপালের নির্দেশে আজকে সিবিআই ইনকোয়ারি হয়েছে। সিবিআইকে তো ইনকোয়ারি করলে যেতেই হবে, যেখানে যাওয়ার দরকার, যেখানে খুঁজে বেড়ানোর দরকার প্রমাণ, সেখানে যেতেই হবে। এর মধ্যে নতুনত্বের কি আছে? অতএব সেই কারণে আমি মনে করি যেখানে আন্তর্জাতিক একটা পাচার কাণ্ডের সাথে মহুয়া মৈত্রর নাম জড়িয়ে গেছে, মমতা ব্যানার্জি তাকেই প্রার্থী করলেন।
করে এটা বুঝিয়ে দিলেন যে দুর্নীতিগ্রস্তদের সাথে আমি আছি। সে আন্তর্জাতিক দুর্নীতিগ্রস্ত হোক আর পাড়ার দুর্নীতিগ্রস্ত হোক, যেখানেই দুর্নীতিবাজ মমতা ব্যানার্জি তার সঙ্গে দাঁড়িয়ে আছে। মোহাম্মদ দুর্নীতিগ্রস্ত কিনা সেটা অবশ্যই আদালতে প্রমাণিত হবে, আদালতের নির্দেশেই তদন্ত চলছে। কিন্তু আমি একটুখানি সন্দেশখালীর প্রসঙ্গে আসতে চাই খুব ছোট্ট করে। সেটা হচ্ছে সন্দেশখালীর গোটা বিষয়টা, যারা মূল পাণ্ডা ছিল তারা ধরা পড়ে গিয়েছে, তাদেরকে বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে তারা। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই ইস্যুটাকে এখনো পর্যন্ত একটু জাগরুক করে রাখবার জন্য কি বারবার দেখতে পাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে সেখানে, দেখুন মানুষ, বাম নেতৃত্বও যাচ্ছেন, মানুষই জাগিয়ে রেখেছে। আপনি দেখুন ওখানে এলাকার লোকেরাই নেমে পড়েছে, এলাকার লোকেরাই নানান ক্ষেত্রে প্রতিবাদ করছে। বিজেপির ঝান্ডা নিয়ে মানুষ লাগিয়ে দিচ্ছে ঝান্ডা। এই অদ্ভুত চিত্র আমরা দেখছি ওখানে। ভারতী ঘোষ যখন গেলেন আমি দেখলাম যে বিজেপির ঝান্ডা নিয়ে মানুষ লাগিয়ে দিচ্ছে। কেন? যে অত্যাচার, যে চরম নোংরামি ওখানে চলেছে। 2009 সাল থেকে আমরা এটা বলে আসছি, শেখ শাহজাহানের কথা বলে আসছি, এই যে রাতে পিঠে খাওয়া, এই কথাগুলোই বলে আসছে। একের পর এক খুন। বিজেপি তো কমপক্ষে 25-26 জনকে শাহজাহান খুন করেছে, আর এমনি সংখ্যা মেলালে তো অনেক। কিন্তু কিচ্ছু হয়নি। সিপিএম আমলে রক্ষা কবচ সিপিএম, কারণ শাহজাহান তো তৈরি সিপিএম এর হাতে। তৃণমূলকে কোলে পিঠে করে আরো বড় করেছে। অর্থাৎ রাজা যদি সিপিএম আমলে হয়, শাহজাহান সম্রাট হয়েছে তৃণমূলের আমলে। তো সেই কারণের জন্য যারা এই জাতীয় সন্ত্রাসবাদীদের, স্মাগলারদের নিয়ে রাজনীতি করে, সেক্ষেত্রে এটাই কে? শাহজাহান একজন অনুপ্রবেশকারী। ও তো এই দেশের নাগরিক নয়, বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশ করেছে, বৈধভাবে আসেনি, অবৈধভাবে এসছে। আর সেই অনুপ্রবেশকারীকে সিপিএম স্মরণ দিয়ে তৃণমূল কংগ্রেস তাকে ক্ষমতা দিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসছে। সেই কারণে সন্দেশখালীর মানুষ যে একটা স্বাধীনতার আনন্দ পেয়েছে, একটা শ্বাস নেওয়ার আনন্দ পেয়েছে, খোলা বাতাসে শ্বাস নেওয়া, যে কারণে রাস্তাঘাটে সর্বত্র মহিলা থেকে বৃদ্ধ থেকে যুবক ছেলে যুবতী সবাই বেরিয়ে এসছে। আর বারবার তারাই প্রতিবাদ জানাচ্ছে। এখন অনেক বাকি আছে। শাহজাহান ধরা পড়েছে, তার 2-3 সাকরেত ধরা পড়েছে, আরো অনেক পান্ডা বাকি আছে, আরো এরা যে সম্পত্তি বেআইনিভাবে দখল করেছে সেগুলো উদ্ধার করা বাকি আছে। অতএব কাজ ওখানে এখনো অনেক বাকি আছে, আর সেই কাজ করতে হবে। আর আমরা এই যতক্ষণ সেটা না হবে ততক্ষণ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেই যাব। বেশ, সন্দেশখালী নিয়েই বোধহয় একটা 8 ঘন্টার আলোচনা হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের সময় তো খুব সংক্ষিপ্ত, সেই কারণে আমি একটুখানি সংগঠনের জায়গায় চলে আসি। আমি প্রয়াত বিজেপি নেতা তপন শিকদার, তার সঙ্গে একবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন একটি ছেলে খুব ভালো কাজ করছে, তার নাম রাহুল সিনহা। তো আপনার কথা বলেছিলেন আর কি তপনদা। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা অনেক বছর আগের কথা, প্রায় 3 দশকের কাছাকাছি। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে একটা সময়ে আমি একদম শুরুতেই বলেছিলাম, একটা সময় দলের রাজ্য সভাপতি ছিলেন আপনি, জুলুদার পরেই, সত্যব্রত মুখোপাধ্যায়ের ঠিক পরেই আপনি দায়িত্বভার নিয়েছিলেন, এবং তারপরে দিলীপ দারা এসছেন, দিলীপ দা, তারপরে সুকান্ত মজুমদার। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে সময়টায় আপনি লড়াই করেছেন, সেই সময়টায় আপনাকে লড়তে হয়েছে কংগ্রেসের বিরুদ্ধেও, সে সময়টায় আপনাকে লড়তে হয়েছে আপনাকে সিপিএমের বিরুদ্ধেও, সে সময়টায় আপনাকে লড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও। 3টে দলের বিরুদ্ধে লড়াই করে সংগঠনটাকে 2009 থেকে 2015 তো আপনার লড়াই নয় শুধু, তার অনেক আগের থেকে আপনার লড়াইটা শুরু। এবং একটা সময়ে ভারতীয় জনতা পার্টির মুখ, বাংলায় ভারতীয় জনতা পার্টির মুখ যে কয়েকজনের নাম উঠে আসতো তাদের মধ্যে আপনি একজন। নির্বাচনেও লড়াই করেছেন, বেশ কয়েকবার লড়াই করেছেন, এবং সেই লড়াইটা এখনো পর্যন্ত জারি রয়েছে। আমি জানতে চাইব না যে এবারে আপনি ভোটে আপনার নাম ঘোষণা হবে কিনা, কারণ এখনও 23 জনের নাম ঘোষণা করা বাকি গোটা রাজ্য জুড়ে 42টা কেন্দ্রের মধ্যে। আমি একটাই কথা জানতে চাইব, সেটা হচ্ছে যে একটা কথা বলা হতো 2016 নির্বাচন পর্যন্ত, 2016 নির্বাচন, 2019 সাধারণ নির্বাচন
এবং 2021-এও কিছুটা যে বামের ভোট রামে ট্রান্সফার হয়েছে, অর্থাৎ বামেদের যে ভোটটা সেটা ভারতীয় জনতা পার্টি, শ্রীরামের সঙ্গে তো ভারতীয় জনতা পার্টির নামটা জুড়েই যায়, তো সেটা রাজনৈতিক ক্ষেত্রে জুড়ে যায় বলা যেতে পারে। তো সেই ট্রান্সফারটা কি এবারও হবে বলে মনে হচ্ছে? দেখুন, আমি ওটাকে ওইভাবে বামের ভোট বলে মনে করি। তৃণমূল বিরোধী ভোট। আমার বক্তব্য হচ্ছে তৃণমূলের যারা বিনাশ চায়, যারা চায় তৃণমূল বাংলা থেকে সরলেই একটা বাংলার জাগরণ হবে, বাংলার হারানো গৌরব আবার হয়তো ফিরে পাবে, সেই কারণে এক সময় যেমন মানুষ সিপিএমকে তাড়ানোর জন্য পাগল হয়ে উঠেছিল, আজকে একইভাবে তৃণমূলকে তাড়ানোর জন্য মানুষ পাগল হয়ে উঠেছে। সেই জন্য এইখানে কোনো বামেদের ভোট বা ইত্যাদি আমি বিশ্বাস করি না। আমি মনে করি পরিবর্তনশীল মানুষের ভোট, সেই ভোটটা বাম আমলে ব্যাপকভাবে তৃণমূলের সঙ্গে গিয়েছে, আর তারপরের ইলেকশনগুলোতে ধীরে ধীরে বিজেপির দিকে ঘুরছে। আর সেই ভোট এবারে লোকসভা নির্বাচনে 24-এ ব্যাপকভাবে পরিবর্তনের ভোট ভারতীয় জনতা পার্টির দিকে আসবে। কতটা তার ব্যাপকতা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই ভূমিকম্পের যে প্রভাব রিক্টার স্কেলেও মাপতে পারবে না, এত ভয়ঙ্কর প্রভাব পরিবর্তনের আসবে 24-এ। সারা ভারতের সাথে সারা পশ্চিমবাংলা তালে তাল মিলিয়ে মোদিজির পাশে দাঁড়াবে। আর যে ধাক্কায় তৃণমূল কংগ্রেস সরকার আগামী দিন মুখ থুবড়ে পড়বে, আমার বিশ্বাস এই তৃণমূল সরকার 26-এর মুখ দেখতে পারবে না। 2026-এর বিধানসভা নির্বাচনে কি হবে তার চাইতেও তার আগে আমাদের একেবারে সামনে চলে এসেছে লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচন সম্পর্কে রাহুল সিনহা, একজন বলা যায় স্টলওয়ার্ট নেতা এ রাজ্যের, তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এবং ঘোষণাও করে দিয়েছেন কি ফলাফল হতে চলেছে। আর সেই ফলাফল কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। যে সাম্প্রতিক ইস্যুগুলো বারবার রাজ্য রাজনীতিতে সামনে চলে এসেছে, সংবাদের শিরোনাম হয়েছে, বারবার আমরা হেডলাইন করেছি খবরে, সেই সমস্ত ইস্যুগুলো কতটা প্রভাব ফেলতে পারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ রাহুলদা আমাদের সময় দেওয়ার জন্য। আজকের মুখোমুখিতে এই পর্যন্তই। অবশ্যই আমাদের নজর থাকবে রাজ্য রাজনীতি তথা জাতীয় রাজনীতির দিকে, সামনের লোকসভা ভোটকে সামনে রেখে। নমস্কার।